যে কোনো দেশের কর্মক্ষম জনগোষ্ঠী হিসেবে ধরা হয় 15 থেকে 64 বছর বয়সীদের। এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা যেভাবে বেড়েছে, নতুন কর্মসংস্থান বেড়েছে তার তুলনায় একেবারেই সামান্য। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর পরিসংখ্যানের ভিত্তিতে বিশ্বব্যাংকের এক পর্যালোচনায় উঠে এসেছে 2013 থেকে 2022 সাল পর্যন্ত এক দশকে দেশে কর্মক্ষম জনগোষ্ঠী বেড়েছে গড়ে 1.5% হারে। যদিও একই সময়ে কর্মসংস্থান প্রবৃদ্ধি হয়েছে 0.2%। বিশ্বব্যাংকের ভাষ্য মতে 2018 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশে প্রকৃত জিডিপির গড় প্রবৃদ্ধির হার দেখানো হয়েছে বৈশ্বিক গড়ের চেয়ে বেশি। এমনকি দারিদ্র্যের হার 90-এর দশকের 30%-এরও বেশি হার থেকে কমিয়ে এনে 2022 সালে 5% দেখানো হয়েছে। এসব পরিসংখ্যান কাজে লাগিয়ে 2026 সালে বাংলাদেশকে অনুন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে আসা হচ্ছে। কিন্তু এসব পরিসংখ্যানের প্রতিফলন দেশে নতুন কর্মসৃজনের তথ্যে দেখা যাচ্ছে না। ব্রেটন উডস সংস্থাটির গত মাসে প্রকাশিত ফ্রন্টিয়ার ফার্মস অ্যান্ড জব ক্রিয়েশন ইন বাংলাদেশ শীর্ষক প্রতিবেদনে এমন পর্যালোচনা উঠে আসে। প্রতিবেদনের ভাষ্য মতে 2013 থেকে 2022 সাল পর্যন্ত দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর হার বেড়েছে গড়ে 1.5% করে। যদিও নতুন কর্মসংস্থানে প্রবৃদ্ধির গড় হার ছিল মাত্র 0.2%। শোভন কর্মসংস্থানের অনুপস্থিতি দেশে কর্মহীনতার সংকটকে ক্রমেই প্রকট করে তুলছে বলে মনে করছেন ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট INM এর নির্বাহী পরিচালক ডক্টর মুস্তফা কে মুজুরি। বণিক বার্তাকে তিনি বলেন, জনসংখ্যা বৃদ্ধির ধারা যদি অব্যাহত থাকে তাহলে যতই সময় যাবে কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা বাড়বে। আবার অর্থনীতির নানা বৈশিষ্ট্য এবং অর্থনৈতিক উন্নয়ন বা প্রবৃদ্ধির ধারার উপর নির্ভর করছে কর্মসংস্থান কোন পথে বাড়বে। দুটো পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যাবে কর্মসংস্থানে নিয়োজিত হতে পারেনি। আমাদের এখানে সমস্যা হলো শোভন কর্মসংস্থানের ক্ষেত্র গড়ে ওঠেনি, খুব কম। প্রাতিষ্ঠানিক বা আনুষ্ঠানিক খাতগুলোয় কর্মসংস্থানের সুযোগ খুব কম সৃষ্টি হয়। সৃষ্ট কর্মসংস্থানের বড় অংশটি হলো অপ্রাতিষ্ঠানিক। এসব খাতে মজুরি খুব কম। পেশা নির্বাচনে সামাজিক অগ্রাধিকারে পরিবর্তনকে তরুণদের বেকারত্বের হার বৃদ্ধির বড় কারণ হিসেবে দেখছেন বিডি জবসের প্রধান নির্বাহী কর্মকর্তা AKM ফাহিম মাসরুর। বণিক বার্তাকে তিনি বলেন, স্বাভাবিকভাবে বছরে নতুন যে 24 থেকে 25 লাখ শ্রমশক্তি বাজারে আসে তাদের প্রায় 1/3 বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট, বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজ থেকে পাশ করা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বেকারত্ব খুবই বেশি, কারণ তারা গ্র্যাজুয়েট হওয়ার পর কৃষি কারখানা সহ নিম্ন আয়ের কাজ করতে চায় না। আগে মোট জনগোষ্ঠীর মাত্র 3.5% গ্র্যাজুয়েট ছিল, এখন তা 10%। গ্র্যাজুয়েশন করে তারা অন্যান্য কাজে আগ্রহী হচ্ছে না। আমাদের কৃষি ও শিল্প কারখানায় গ্র্যাজুয়েটের চাহিদার চেয়ে নন গ্র্যাজুয়েটের চাহিদা বেশি। ফলে এখানে পেশা নির্বাচনে সামাজিক অগ্রাধিকারে পরিবর্তন আসছে, যা তরুণ ও সামগ্রিক বেকারত্বের একটা বড় কারণ। ব্যবসার নানা প্রতিকূলতার পাশাপাশি কৃষি খাতে প্রয়োজনীয় গুরুত্ব আরোপ করতে না পারাকে দায়ী করছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন BEF এর সভাপতি আরদাশির কবির। বণিক বার্তাকে তিনি বলেন, অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তনকে গুরুত্ব সহকারে নিতে হবে। এছাড়া দক্ষতার উন্নয়নকেও গুরুত্ব দিতে হবে, কারণ বহির্বিশ্বের সঙ্গে আমাদের খাপ খাওয়াতে হবে। দিনমজুর আর নির্মাণ শ্রমিক বিদেশে পাঠিয়ে বাংলাদেশের কোনো লাভ আদতে হচ্ছে না। আমাদের প্রশিক্ষিত নার্সের মতো প্রশিক্ষিত শ্রমশক্তি বিদেশে পাঠানোর উদ্যোগ নিতে হবে। দেশের প্রধান রফতানি পণ্য তৈরি পোশাক খাতে প্রাতিষ্ঠানিক আয় ও নতুন কর্মসৃজনের হারে ব্যবধান অত্যন্ত বেশি। দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মোট আয়ের প্রায় অর্ধেকই RMG খাতের ফ্রন্টিয়ার ফার্মগুলোর দখলে। যদিও বেসরকারি খাতে প্রাতিষ্ঠানিক কর্মসংস্থানে এসব প্রতিষ্ঠানের অবদান প্রতি 12টিতে মাত্র 1টি। সার্বিক বিষয়ে জানতে চাইলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর M শাখাওয়াত হোসেন বণিক বার্তাকে বলেন, তরুণ জনগোষ্ঠী আমাদের মূল কর্মশক্তি। নানাবিধ কারণে এদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান নিশ্চিত করা হয়নি। এর অন্যতম কারণ হলো আমাদের প্রকৃত উদ্যোক্তারা সেভাবে বড় হতে পারেননি। ব্যাংক থেকে ঋণ নিয়ে যারা প্রতারণা করেছে তাদের প্রবৃদ্ধি হয়েছে বেশি। শিল্পায়নকে যথাযথ সহায়তা করা হয়নি। শিল্প প্রবৃদ্ধিরও রাজনৈতিকীকরণ হয়েছে, অবাধ প্রবৃদ্ধি হয়নি। তাছাড়া সরকার কর্মসংস্থান করে না, কর্মসংস্থান করে সিভিল খাত। সরকার চাকরিদাতা না, সরকার একটি সরকারি প্রতিষ্ঠানে যা লাগে তাই করে। আজকের দুনিয়ায় কোনো কিছুই সরকারের নিয়ন্ত্রণে নেই।
উদাহরণস্বরূপ পর্যটনকে বেসরকারি খাতে ছেড়ে দিলে সেখানে হাজার হাজার তরুণের কর্মসংস্থান হতে পারে, কিন্তু আমরা খাতটিকে বিকশিত করতে পারিনি। এছাড়া শিল্প খাতের কেন্দ্রীয় ভবনকেও বর্তমান পরিস্থিতির জন্য অন্যতম দায়ী কারণ হিসেবে দেখছেন তিনি। বণিক বার্তাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, ৮ মাসের অভিজ্ঞতায় দেখলেন সবকিছু কুক্ষিগত, ফলে তরুণদের কর্মসংস্থান সংশ্লিষ্ট সব খাত অসম প্রবৃদ্ধি থাকারই কথা। এতে বিদেশে যাওয়ার প্রবণতা তৈরি হয়েছে, যদিও তারা সেখানে গিয়ে বাংলাদেশের চেয়েও কষ্ট থাকছে। এসব বিষয় নিয়ে কাজ চলছে। বর্তমানে সরকারে যারা রয়েছেন তাদের কারোরই কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নেই যে শ্রমিকদের তাদের ন্যূনতম প্রাপ্য দেওয়া হবে না।